গুড ইভিনিং। আমি প্রীতলি মোদক। মোদকটুনের একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের ওয়েবিনারের বিষয় মনসা মঙ্গল কাব্য, নারীর স্বতন্ত্র অনুসন্ধান। বাংলা সাহিত্যের মধ্যযুগীয় মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন মনসা মঙ্গল কাব্য। আজকের অনুষ্ঠানের বিশিষ্ট বক্তা হলেন প্রফেসর মুনমুন গঙ্গোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তিনি দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। মধ্যযুগীয় বাংলা সাহিত্য, নাট্য সাহিত্য এবং রবীন্দ্র সাহিত্য তার বিশেষ গবেষণার ক্ষেত্র। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চ অন টেগোরের কার্যনির্বাহী পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছে। তার গবেষণামূলক গ্রন্থ, প্রবন্ধ এবং সাহিত্য চর্চা বাংলা সাহিত্যের জগতে বিশেষভাবে সমাদৃত। আমরা বিশ্বাস করি তার মূল্যবান আলোচনা আজকের বিষয়কে আরো সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী। মধুপুর একাডেমির পক্ষ থেকে আমি প্রফেসর গঙ্গোপাধ্যায় মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার। আমি খুব আনন্দিত আজ এই মোদক ট্রেনিং একাডেমির প্ল্যাটফর্মে আমাকে আহ্বান করার জন্য। আমার বলার বিষয় মঙ্গল কাব্যে নারীর স্বাতন্ত্র্য অনুসন্ধান। আসলে এর আগে আমি একটি বক্তৃতা এখানে প্রদান করেছিলাম কিছু সময় আগে। সেই সময়ই মোটামুটি ভাবে মঙ্গল কাব্যের উপর একটি বক্তৃতা পুনরায় দিতে হবে এমন একটা কথোপকথন আমাদের মধ্যে হয়েছিল। তারপরেও দীর্ঘ সময় পেরিয়েছে, আমি ঠিক সময় দিয়ে উঠতে পারিনি। তাই কর্তৃপক্ষ আমার সঙ্গে এ বিষয়ে সহযোগিতা করেছেন এবং আমার সময়ের অপেক্ষায় থেকে অতঃপর আজ সেই দিন যেদিন আমি এই বক্তৃতা পরিবেশন করব। আমার কাছে, আমি আগেই বললাম, এটা খুব আনন্দের এবং গৌরবের বিষয় এই আহ্বান পেয়ে এবং এখানে বলার সুযোগ পাওয়ার মাধ্যমে। আমি যে বিষয়ের উপরে আলোকপাত করব সেটি মনসা মঙ্গল কাব্য, এবং এক্ষেত্রে আমরা সকলেই জানি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা খুব বড় অংশ জুড়ে মঙ্গল কাব্য রয়েছে। তার মধ্যে মনসা মঙ্গল সব থেকে প্রাচীন। মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদামঙ্গল, এই যে মঙ্গল কাব্যের একটা ধারাবাহিকতা আমরা দেখি, সেখানে মনসা মঙ্গল কাব্যেরই অনেক কবি। তো সকল কবির কাব্য নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়, এবং সেই কাব্যে আমরা যদি নারীর স্বাতন্ত্র্যকে অনুসন্ধান করি, আমরা দেখব যে মূল বক্তব্য বিষয় এক থাকলেও এক একজন কবির লেখনীতে চরিত্রগুলো এক একভাবে উপস্থাপিত হয়েছে। সেই কারণে আমি বিজয়গুপ্তের পদ্মা পুরাণ, পঞ্চদশ শতাব্দীর কবি বিজয়গুপ্ত, তার পদ্মা পুরাণ বা মনসা মঙ্গল কাব্যকে আমি আমার বলার বিষয় হিসেবে নির্বাচন করেছি, এবং আমি সেখানেই যে বিষয়টির উপর আমি আলোক সম্পাত করতে চাই সেই বিষয়টি আমি এখানে তুলে ধরব বিজয়গুপ্তের মনসা মঙ্গল বা পদ্মা পুরাণ কাব্য অনুসরণে। আমরা এটা জানি যে কোনো মঙ্গল কাব্যই যখন মঙ্গল দেবদেবীদের নিয়ে লেখা হতে লাগলো, তুর্কি আক্রমণের অব্যবহিত পরে লৌকিক দেবদেবীদের একটা স্থান দেওয়া হলো এবং মঙ্গল কাব্যগুলো রচিত হতে লাগলো এক বিশেষ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে। তো সেই সময় রাজনৈতিক সামাজিক অস্থিরতা তো ছিলই,
এবং এর সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত অর্থনৈতিক টানাপোড়েন, ধর্মীয় বিশ্বাস, আমাদের সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, এগুলো গভীরভাবে যুক্ত। তো এরকম একটা পর্যায়ে যখন মঙ্গল কাব্যগুলো লেখা হচ্ছে, সেই মঙ্গল কাব্যে আমরা বাস্তব সমাজকে পাবো, এটা প্রত্যাশিত। এবং যদি আরেকটু স্পষ্ট করে বলি, সাহিত্য যে যুগে যে সময় লেখা হোক না কেন, তাতে বাস্তব সমাজ ও জীবন প্রতিফলিত হবে, এর কোনো অন্যথা হয় না। কারণ এটাকেই আমরা মনে করি যে একটা সাহিত্য সৌধ তৈরি হবার ভিত্তিভূমি। তো মনসামঙ্গল কাব্যের ক্ষেত্রেও, বিজয়গুপ্তের কাব্যের ক্ষেত্রেও আমরা এর ব্যতিক্রম হতে দেখি না। আমরা আরেকটা বিষয় এখানে বলে নেব, সেটা হলো মঙ্গল কাব্যকেও আমরা দুটি পর্বে ভাগ করি। একটি চৈতন্য পূর্ব মানে প্রাক চৈতন্য, আরেকটি পরচৈতন্য বা চৈতন্যোত্তর। এই দুটি পর্যায়ে বিন্যস্ত করার একটা বড় কারণ, দুই পর্বে চরিত্রগুলো কিছুটা আলাদা হয়ে গেছে। ব্যাপারটা এরকম, আমরা দৃষ্টান্ত হিসেবে পেয়েও থাকি যে চৈতন্য পরবর্তী যুগে যে মানব ধর্ম বা ভক্তি ধর্মের যে প্লাবন শুরু হলো, তাতে একটা বড় মন্ত্র ছিল তো যে প্রেম ধর্ম, মানবতাবাদ। তো তার আলোকে আলোকিত হয়ে দেখা যাচ্ছে যে মঙ্গল কাব্যের যে দেবতারা একটু ক্রূর, কঠিন, রূঢ়, তারা কিন্তু তাদের কাঠিন্যকে অনেক পরিমাণে সংযত করে তাদের উদারতা, দয়া, মমতা এগুলোকে প্রদর্শন করছেন। মনসামঙ্গল কাব্যের ক্ষেত্রে এটা বিশেষভাবে আমরা লক্ষ্য করি, কারণ আমরা জানি যে মনসা অত্যন্ত কোপন স্বভাবা। তো কেন তিনি কোপন স্বভাবা, সেই বিশ্লেষণে আমরা আসছি। তবে এখানে একটা প্রশ্ন অনিবার্যভাবে উঠে আসে যে আমরা বলছি মনসামঙ্গল কাব্য, কিন্তু শিরোনামে বলছি নারীর স্বাতন্ত্র অনুসন্ধান। আমরা তাহলে দেবীকে, নারী, এই অভিধায় যখন অভিহিত করছি, তখন আমাদের ভেতরে কি প্রবণতা কাজ করছে? মানে আমরা তাকে দেবতা হিসেবে দেখতে চাইছি, না লৌকিক কোনো মানবী হিসেবে দেখতে চাইছি? বলা বাহুল্য, যখন আমরা এই চরিত্রগুলোর আলোচনায় নিবিড়ভাবে প্রবেশ করি, তখন কোথাও কোনোভাবে যেন দেবতার আড়াল সরে গিয়ে মানুষ আমাদের সামনে এসে উপস্থিত হয়। যে দেবীর মাহাত্ম্য কীর্তন করছি বা যে দেবের মাহাত্ম্য কীর্তন করছি, তার আড়ালে যেন বাস করেন রক্ত মাংসের একজন মানুষ। তাই তাদের মধ্যে চাওয়া পাওয়ার দ্বন্দ্ব থাকে, না পেলে তার বেদনা থাকে, কষ্ট থাকে, এবং সেটা কিভাবে পাবো তার জন্য নিরন্তর চেষ্টার অনুসন্ধান চলতে থাকে। মনসামঙ্গল কাব্যের দেবী মনসাও এই লড়াইটার মধ্য দিয়ে গেছেন। বলে রাখা ভালো যে আমরা অন্য যে মঙ্গল কাব্যগুলো দেখি, সেই মঙ্গল কাব্যে কিন্তু দেবতাদের মানে দেবীকে বা দেব যাই বলি না কেন, তাদের কিন্তু এই লড়াইটা করতে হয়নি পুজো পাওয়ার জন্য। পুজো পেতে হবে, মর্তে তার প্রতিষ্ঠা হবে, প্রচার হবে, এই কামনাটা তাদের ভেতরে ছিল খুব স্বাভাবিকভাবে, কারণ লৌকিক স্তর থেকে তাদের পৌরাণিক স্তরে উত্তরণ বা পৌরাণিক মহিমা দান, এই যে একটা বিষয় আভিজাত্য দান, সেই আভিজাত্য দানের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা থাকে এবং চাওয়া পাওয়ার একটা সমস্যা থাকে। কিন্তু আমরা অন্য কোনো দেবতাদের এই সমস্যার মধ্যে পড়তে দেখিনি। লক্ষ্য করলে আমরা দেখব, বা যদি আমরা সূক্ষ্ম বিশ্লেষণ করি বুঝতে পারবো, এই দেবতারা অনেকেই কিন্তু পূর্ব প্রতিষ্ঠিত। মনসার ক্ষেত্রে যে সমস্যাটা হলো, তিনি একে নিম্নকোটির দেবতা, তার উপরে তার একচক্ষু কানা। একথা মঙ্গল কাব্যের পাঠক মাত্রই আমরা জানি যে মঙ্গল দেবতারা প্রথমে পূজিত হয়েছেন একেবারে নিম্নস্তরীয় বা নিম্নবর্গীয় সমাজে, তারপর আস্তে আস্তে তাদের একটা উত্তরণ ঘটেছে এবং তারা অভিজাত সমাজে পূজিত হয়েছেন। আর এটাও শিরোধার্য যে অভিজাত সমাজে যতক্ষণ না তারা পুজো পাচ্ছেন, ততক্ষণ তারা কিন্তু ব্রাত্য হয়েই থাকবেন।
তাদের পূজা, তাদের মাহাত্ম্য এগুলোর প্রচার বা প্রতিষ্ঠা হবে না। সুতরাং মনসাকেও এই লড়াইটাকে মেনে নিতে হয়েছে। তাকে প্রথমে পুজো পেতে হয়েছে। মর্তে যখন তিনি এলেন নাগপুর থেকে, বাসুকির কাছে তিনি তো পালিত হয়েছিলেন। আমরা এই কাহিনীও জানি, মনসা মঙ্গলের কাহিনী আমাদের সকলেরই জানা, যে শিবের মহারস স্খলিত হয়ে পদ্মপত্রে পড়ল এবং তা পদ্ম নালের ভিতর দিয়ে বাসুকির কাছে পাতালপুরীতে প্রবেশ করল। সেখানে মনসার জন্ম হলো। এখানেই মনসা বেড়ে উঠতে লাগলেন এবং যখন তার বয়স প্রায় 16, অর্থাৎ তিনি পূর্ণ যুবতীতে পা রাখতে চলেছেন, অপরূপা এক নারী, তিনি তখন আত্মপরিচয় সন্ধানে ব্যাকুল হলেন। কারণ এই যে আত্মপরিচয় অনুসন্ধান, এটা যে কোনো মানুষের আত্মসচেতনতার দ্যোতক। মনসা মূঢ় হয়ে থাকতে পারলেন না। তিনি খোঁজ করতে করতে সন্ধান পেলেন যে শিব তার পিতা, এবং তখন তিনি যখন পিতার কাছে এসে উপস্থিত হলেন এবং আত্মপরিচয় দেওয়ার জন্য প্রস্তুত হলেন, শিবকে অনুরোধ করতে চাইলেন তাকে কন্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, সেই সময় অদ্ভুতভাবে শিব তাকে কামনা করে বসলেন। এটা মনসার কাছে খুব লজ্জা এবং সংকোচের বিষয়। কারণ একজন নারী তার পিতা কর্তৃক কামনা প্রাপ্ত হচ্ছেন, এটা যে কোনো মেয়ের ক্ষেত্রেই খুব সমস্যার বিষয়, সংকোচের বিষয়, লজ্জার বিষয় তো বটেই। এবং এইখানে অদ্ভুতভাবে মনসার আত্মসংকট একটা নতুন মাত্রা গ্রহণ করলো। শুরু হলো তার অস্তিত্বের লড়াই। যদিও শিবকে তিনি বুঝিয়ে পেরেছিলেন যে তিনি তার সন্তান, শিব সেটা মেনে নিয়েছিলেন, এবং কন্যাকে পরিষ্কারভাবে তিনি আনতে পারলেন না, স্পষ্টভাবে যে কন্যাকে বাড়িতে নিয়ে এলেন এমনটা তিনি কিন্তু করতে পারলেন না। তিনি ফুলের সাজির মধ্যে করে বাড়িতে নিয়ে এলেন, কারণ স্ত্রী চণ্ডীকে লুকিয়ে মনসাকে তাকে রাখতে হয়েছিল। আর এখানেই সমস্যাটা আরো বেশি করে দানা বাঁধল। চণ্ডিকার কাছে প্রকাশ হয়ে গেল যে আসলে ফুলের সাজিতে লুকানো রয়েছেন দেবী মনসা। যদিও তখনও দেবী কথাটা আমরা বলছি না, কারণ দেবী হয়ে ওঠার জন্য তাকে অনেক চেষ্টা করতে হয়েছে। তো চণ্ডী ওই জায়গা থেকে তিনি ভাবলেন যে শিব নিশ্চয়ই এই সুন্দরী নারীকে বিয়ে করবার জন্যই লুকিয়ে নিয়ে এসেছেন, না হলে গোপনীয়তা কেন। এবং তিনি মনসার সঙ্গে ঝগড়া বিবাদ শুরু করলেন। প্রবল কলহ শুরু হলো তাদের মধ্যে। মনসা চেষ্টা করেও বোঝাতে পারলেন না যে তিনি কিন্তু তার কন্যা এবং চণ্ডী সম্পর্কে তার বিমাতা। শিব শিব তাকে শিব তার জন্মদাতা পিতা, এটা মনসা বুঝিয়ে উঠতেই পারলেন না। এবং ঝগড়া এমন একটা তুঙ্গে পৌঁছলো যে জ্বলন্ত অঙ্গার দিয়ে মনসার এক চক্ষুকে বিদ্ধ করলেন চণ্ডী। এখানে লক্ষ্য করুন, মনসা যেমন তার অস্তিত্বের সংকটে ভুগছেন এবং আত্মপরিচয় উদ্ঘাটনের, আত্মপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করে চলেছেন, সেইভাবে কিন্তু অন্যদিক থেকে দেখলে চণ্ডীর ভেতরেও একটা সংকট আছে। সেই সংকটটা হলো সেই সমাজের একটা ব্যবস্থা, কৌলিন্য প্রথা এবং পুরুষের যে বহুগামিতা, এই বহুগামিতা, বহু বিবাহ, এগুলো নারীকে ভীষণ অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঠেলে দিত। তাদের সেই জায়গা থেকে উত্তরণের কোনো উপায়ই ছিল না, কারণ স্বামীকে বুঝিয়ে, সমাজকে বুঝিয়ে তারা তাদের নিজস্ব জায়গাটা, সংসারে যে একটা আধিপত্য, সংসারের আধিপত্যের মধ্যেই তো নারী দীর্ঘকাল নিজেকে সন্তুষ্ট রেখেছে, কিন্তু সেই জায়গাটা নারী খুঁজে পাচ্ছে না। এই সমস্যার জায়গা থেকেই দেবী চণ্ডী প্রচন্ড রুষ্ট হয়ে মনসার সঙ্গে বিরোধ করতে লাগলেন, এবং মনসা কিছুতেই বুঝিয়ে উঠতে পারলেন না যে আসলে তিনি তাদের সন্তান। ফলে কলহ এমন জায়গায় পৌঁছল, শিব বাধ্য হলেন মনসাকে জয়ন্তী নগরে রেখে আসতে। জয়ন্তী নগর, সেখানে কিন্তু ঘন বন। কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য পড়লে বা অন্য কবির কাব্য পড়লে আমরা এই জায়গাগুলোর নামের পরিবর্তন দেখি। কেতকাদাস ক্ষেমানন্দ বলছেন সিজুয়া পর্বত, যেখানে সিজ বৃক্ষ ভর্তি হয়ে রয়েছে, এরকম সিজুয়া পর্বতে একটা
একাকী নির্জন জায়গায় মনসাকে রেখে এসেছিলেন শিব। আর আমরা বিজয়গুপ্তের মনসা মঙ্গলে পাচ্ছি জয়ন্তী নগরে শিবকে মনসাকে রেখে আসছেন শিব। সেখানেও ঘন অরণ্য, মনসার একাকীর জীবন। তিনি কাঁদতে লাগলেন, দেবী হয়েও তার চোখে জল। এবং তিনি কাঁদতে কাঁদতে যখন শিবকে বলছেন যে তুমি আমাকে একা রেখে যাচ্ছ বাবা, আমি এখানে কেমন করে থাকবো, এই নির্জনতা আমার কাছে অসহনীয় হয়ে উঠবে, তখন আমরা তার মধ্যে কোনো দেবতা নয় কিন্তু একজন মানুষকে খুঁজে পাই, যে মানুষ নিঃসঙ্গ জীবন কাটাতে পারে না, তার জীবনে সঙ্গীত দরকার হয়। এবং তখন শিবের ইচ্ছায় কোনো কোনো জায়গায় রয়েছে ঘাম থেকে, আবার কখনো কোনো কোনো জায়গায় শিবের চোখের জল থেকে নেতার বা নেতোর জন্ম হচ্ছে। সেই নেতো বা নেতা এক অর্থে মনসার সহোদরা, মানে একই পিতার সন্তান, এটা বলতে পারি, সহোদরা না বলে একই পিতার সন্তান। আবার এটাও ঠিক মনসার একজন পরম সখী, বন্ধু, পরামর্শদাত্রী। যখনই মনসার বিপন্নতা তৈরি হয়েছে, কষ্ট দুঃখগুলো ঘনিয়ে উঠেছে জীবনে, নেতা তাকে সেই জায়গা থেকে পরিত্রাণ করেছেন। নেতার অবশ্য একটা পরিচয় আছে। নেতা দেবতাদের সুরপুরে কাপড় কাচেন, অর্থাৎ তিনি ধূপানি। এই ধূপানির একটা বিশেষ গুণ হলো তিনি তো চমৎকার করে দেবতাদের বস্ত্র পরিষ্কার করেন, এটা তো একটা ব্যাপার বটে, এবং তিনি কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান যে পুত্রকে যখন তিনি কাপড় কাচেন, পুত্রকে বাড়িতে রেখে আসতে চান, কিন্তু পুত্র সেটা শোনে না, মায়ের পিছু পিছু আসে। স্বাভাবিক একটা বাৎসল্য প্রতিবাৎসল্যের চিত্র আছে এখানে। মায়ের টানে সে আসে, কিন্তু মা কাজের প্রতি নিষ্ঠার জায়গা থেকে ছেলেকে মারেন, মেরে ঘুম পাড়িয়ে রাখেন, এবং আবার যখন কাজ শেষ হয় তাকে বাঁচিয়ে গৃহে ফেরেন। তো এটা অনেক পরের কথা, আমি সে কথাটায় আশা করি আসতে পারবো। তো তার আগে যেটা বলার সেটা হলো, নেতা তো মনসার পরামর্শদাতা হয়ে উঠলেন, এবং যখন মনসা আকুলভাবে বলছেন যে আমার তো একটাই কষ্ট, যে আমাকে পৃথিবীতে কেউ জানলো না, সবাই শিবের পুজো করে, সবাই চণ্ডিকার পুজো করে, কার্তিক গণেশও পূজিত হন, কিন্তু শিবের কন্যা হিসেবে আমার তাহলে পরিচয়টা কোথায়? আমি দেবতার সমাজেও লাঞ্ছিত, সেখানেও আমার কোনো স্বীকৃতি নেই। আবার আমি একটা ঘর চাইলাম, একটা সংসার চাইলাম, একটা সমাজ জীবন চাইলাম, পরিবারের বৃত্তে থাকার যে সুখ, পরিতৃপ্তি, আমি সেটা পেতে চাইলাম, কিন্তু আমার বিমাতা তা হতে দিলেন না। তাহলে আমি কিভাবে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? এই প্রশ্ন মনসাকে জর্জরিত করেছে। এখানে আর একটা কথা বলে রাখি, দেবীর বিবাহ হয়েছে, এরই মধ্যে শিব তৎপর হয়েছেন, কন্যা যুবতী, তার বিবাহ দেওয়া দরকার, এবং জরৎকারু মুনিকে কোনো রকমে রাজি করিয়ে তো বিয়েতে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখানেও একটা সমস্যা তৈরি হলো, যেটা হলো মনসার গোপন স্বভাব। তিনি সহজেই রেগে যান। তো কেন তিনি সহজেই রেগে যান, কেন তিনি সহজেই একটা প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেন, সে কারণের কথাও আমরা বলছি একটু পরে। তো জরৎকারু মুনি মনসাকে বলেছিলেন ভোরবেলায়, যে বিবাহের পর যে ভোরবেলা, বলছেন যে আমার পূজার একটু ফুল তুলে আনো, আমি তাহলে স্নানে যাই, কারণ আমি পুজো করব। মনসা স্বামীকে বলেছেন, আমি শিবের কন্যা, নানা ভোগে ভোগী, আমি কিন্তু পুজোর ফুল টুল তুলতে পারবো না। এখানে জরৎকারু স্ত্রীর কথায় ঔদ্ধত্যের প্রকাশ দেখেছেন, কারণ তৎকালীন সামাজিক ব্যবস্থাটা এরকম ছিল যে স্বামী যা বলবে স্ত্রীকে সেটা মাথা নত করে মেনে নিতে হবে। আর মনসাও দেখুন, লক্ষ্য করুন, মনসাও পিতৃ পরিচয়টাকে ব্যবহার করছেন। তিনি পিতার গৃহ থেকে বিচ্যুত হচ্ছেন, পিতার সংসারে তার অসুবিধা হচ্ছে, এত কিছু পরেও, যে পিতা তাকে ফেলেই চলে গিয়েছিলেন, এত কিছু পরেও মনসা পিতৃ পরিচয়কে ব্যবহার করছেন। এবং এটা পিতৃ পরিচয়কে ব্যবহার করতে হবে অবশ্যই সামাজিক কারণে। এছাড়াও মনসা তার নিজের পরিচয়টাকে পাকাপোক্ত করার জন্য
সমাজের উচ্চ স্তরে তার নিজের আসনটাকে প্রতিষ্ঠিত করার জন্য পিতার পরিচয়কে ব্যবহার করা জরুরি বলে মনে করেছেন। এখানে একটা সামাজিক ব্যবস্থার ছবি আমাদের চোখের সামনে চলে আসে, এবং সেই সঙ্গে সঙ্গে মনসার সাইকোলজি। এই মনস্তত্ত্বের জায়গা থেকে, গভীর মনস্তত্ত্বের জায়গা থেকে মনসা নিজের নিরাপত্তা খুঁজেছেন পিতৃ পরিচয়ের মধ্যে। কিন্তু দেখা যায় যে জরৎকারু মনসাকে বেশি দিন বা বেশি মুহূর্ত সহ্য করতে পারলেন না, তিনি স্ত্রীকে রেখে চলে গেলেন। এবং এখানে আরো একটা ব্যাপার, নাগ হচ্ছে মনসার ভূষণ, তিনি সর্প বিভূষিতা। কোনো কোনো মনসা মঙ্গলকার এটাও দেখিয়েছেন যে সাপের ভয়ে জরৎকারু পালিয়েছেন। তো আমি এটাই বলছিলাম যে আমি একাধিক মনসা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করার এটাই সমস্যা, কারণ বহু জায়গায় এই ব্যাপারগুলো, ঘটনাগুলো বদলে বদলে গেছে। মূল কাঠামোটাকে বজায় রেখেও ভাবনাগুলো বা চরিত্র চিত্রণ বলুন বা কাহিনীর মধ্যে কিছু টুইস্ট, কিছু নতুন উপাদান নিয়ে আসা, এই ব্যাপারগুলো হয়েছে। গ্রহণ বর্জন সংযোজন, যদি আমরা খুব সরল করে কথাটা বলি, সেই ব্যাপারগুলো ঘটেছে। তো জরৎকারু চলে যাচ্ছেন, মনসা তো এবার কেঁদে বুক ভাসাচ্ছেন যে যাও একটা জীবন সঙ্গী জুটলো, একা তো থাকা যায় না। এই যে একা থাকা যায় না, নিঃসঙ্গতা, আজকে নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা যে সমস্যাগুলোর মধ্যে প্রতি মুহূর্তে পড়ছি, কিংবা দাম্পত্যের যে ফাটল, সেই দাম্পত্যের ফাটল আমাদের কিন্তু একটা একাকিত্বের জীবন দিচ্ছে। তো সেই জায়গায় মনসার এই নিঃসঙ্গতার বোধ আমাদের যেন আধুনিক যুগকে কোনো না কোনোভাবে তার এই ভাবনার সঙ্গে মিলিয়ে নিতে সাহায্য করে। আর যদি নারীবাদী দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তো অনেক কথাই আমরা বলতে পারি, যদি ফেমিনিজম দিয়ে ব্যাখ্যা করি। তো এই তত্ত্বগুলোর মধ্যে আমি আপাতত যাচ্ছি না। পরবর্তী কোনো একটা সময় যদি আবার মঙ্গল কাব্যের ওপরে বলার সময় দিতে পারি বা সুযোগ হয়, তখন আমি কিছু পাশ্চাত্য তত্ত্বের আলোকে দেখাতে চেষ্টা করব মনসা মঙ্গল কাব্যকে। তো আপাতত আমি আমার জায়গাটায় ফিরে আসছি। তো জরৎকারু মুনির কাছে অনুনয় করলেন মনসা যে তাকে এরকম একাভাবে না ফেলে যেতে, এবং সন্তান কামনা করলেন। এখানে একটা অলৌকিক বিষয় রয়েছে। মনসার নাভিতে হাত দিয়ে জরৎকারু মন্ত্র পাঠ করলেন এবং তারপর আস্তিকের জন্ম হলো। তো মনসার নিঃসঙ্গতা কিছুটা দূরীভূত হলো, এটা আমরা মনে করতে পারি। কিন্তু আসল সমস্যা তো মনসার অস্তিত্বের সংকটের মধ্যে, আত্মপ্রতিষ্ঠার মধ্যে। একা একা জীবন কাটিয়ে দেব, এটা তো এক ধরনের সমস্যা, বা দিতে পারবো না, এটা এক ধরনের সমস্যা। কিন্তু আমাকেও বাঁচতে হবে, আমাকেও টিকতে হবে সসম্মানে, মাথা উঁচু করে, এবং আত্মপরিচয়, যে পরিচয়ে শিব এবং তার পরিবার বাঁচে, সেই পরিচয় আমি কেন পাবো না, আমি একজন দেবতার সন্তান হয়েও। তার অকাট্য যুক্তি, এবং এই যুক্তির জায়গায় তিনি কোনোভাবে কম্প্রোমাইজ করতে চান না। তিনি নেতোর কাছে বললেন, বা নেতার কাছে বললেন যে কি হবে উপায়। নেতা বললেন শিবের কাছে যাও, শিব তোমাকে উপায় বলে দেবেন। শিব কিন্তু কন্যাকে ফেরালেন না, বললেন তোমার পূজা প্রতিষ্ঠিত হবে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে। এবং তিনি কন্যাকে পূজার পদ্ধতি বলে দিলেন আর বললেন অপেক্ষা করো। এই ধৈর্যটা ভীষণ দরকার। এই অপেক্ষায় তুমি প্রথমে নিম্নবর্গীয় সমাজে পূজিত হবে, তারপর আস্তে আস্তে চাঁদ সদাগরের কাছে তোমার পূজা প্রাপ্তি ঘটবে। দেবীর অপেক্ষা করতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা যে ব্যাপারটা মনসা চরিত্রের মধ্যে দেখি, বিজয়গুপ্ত অন্তত যেটা দেখিয়েছেন, মনসা সাধারণ মানবীর মতো একটুতে অসহিষ্ণু হয়ে পড়েন। সব মানবী অসহিষ্ণু আমি বলছি না, কিন্তু মনসার মতো কন্ডিশনে যে চরিত্ররা থাকে, তাদের ভেতরে হয়তো এই জাতীয় অসহিষ্ণুতা তৈরি হয়। মনসার ভেতরে না পাওয়া, মানে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, একজন মানুষের জীবন যদি অনেকগুলো নায়ের সমষ্টি হয়, তখন কিন্তু তিনি সহজভাবে জীবনটাকে গ্রহণ করতে পারেন না, এবং সেখানে একটা বিকৃতি তার মধ্যে এসে যায়। মনসার এই যে চট করে রেগে যাওয়া, ক্রুদ্ধ হওয়া, কোপন স্বভাব, কথায় কথায় প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা, তার ভিতরে গভীর সাইকোলজিক্যাল কারণ রয়েছে। কারণ তিনি দেখতে পাচ্ছেন দুনিয়ায় চলতে গিয়ে সহজে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না।
অথচ কেউ কেউ অতি সহজেই অনেক কিছু পেয়ে যাচ্ছে। তাহলে আমি কেন নয়, এই জিজ্ঞাসা তাকে অস্থির করেছে, এবং এই অস্থিরতার জায়গা থেকেই তার সহজে রেগে যাওয়া, প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা। এবং আরেকটা কথাও আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে মনসা তো দেবী, যেভাবেই হোক না কেন তার দেবীত্ব নিয়ে স্বীকৃতি অস্বীকৃতি যাই থাকুক না কেন, তিনি দেবী বলে একটা দাবি তো তার আছে। কিন্তু তাকে লড়াই করতে হচ্ছে একজন মানুষের সঙ্গে, কিংবা আমরা যদি বলি একাধিক মানুষের সঙ্গে। সেই জালুমালু থেকে শুরু করে রাখাল বালক, তারপরে হাসান হুসেন, মানে ধর্মে তারা আলাদা, হাসান হুসেন, এবং তারপরে ধন্বন্তরী ওঝা বা শঙ্কু ওঝা, তার সঙ্গেও তার লড়াই। এবং অ্যাট লাস্ট তাকে পৌঁছতে হচ্ছে চাঁদের কাছে। সেখানে গিয়েও কিন্তু খুব খুব জটিল জায়গা। চাঁদ তো কিছুতেই পুজো করবে না, কারণ চাঁদ শিবের পুজো করে, ভগবতীর পুজো করে। তাই চাঁদের একটাই কথা, যেই হস্তে পুজি আমি দেব সুলোপানি, সেই হস্তে নাহি পুজি চ্যাং মুড়ি কানি। এই চ্যাং মুড়ি কানি বলে চাঁদ একেবারে দাগিয়ে দিয়েছেন মনসাকে। কাজে যেখানে মনসা অলৌকিক ক্ষমতার অধিকারী, তার দৈবী শক্তি রয়েছে, সেখানে চাঁদের সঙ্গে তার লড়াই, এটা কিভাবে সম্ভব? কবিরা দেখিয়েছেন চাঁদ পুরুষকারে জয়ী, অসম্ভব তার পুরুষকার, এবং সেই শক্তি দিয়ে চাঁদ লড়াই করতে পারেন দেবতার সঙ্গে। তো এখানে একজন দেবতার তুলনায় মানুষকেই জিতিয়ে দিয়েছেন কবিরা। এটা আমাদের খুব অদ্ভুত লাগে যে চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে মনসা মঙ্গল কাব্যের চরিত্র চিত্রণে চাঁদের মতো প্রবল প্রতাপ এবং পুরুষকার সম্পন্ন একজন চরিত্র এমনভাবে চিত্রিত হচ্ছে যে দেবতার উপরে গিয়ে কথা বলে। আমরা পরে কালিদাস রায়ের কবিতার মধ্যে পেয়েছি চাঁদ চরিত্রটাকেই মূল অবলম্বন করে অনেক নাটক, মানে মনসা মঙ্গলের নবনির্মাণ বা পুনর্নির্মাণ আমরা যাই বলি না কেন, রিকনস্ট্রাকশন যে থিওরি আছে দেরিদার, সেই থিওরি অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারি। তো সেটা পরবর্তী সময় ভাবা যাবে। তো এইভাবে কিন্তু চাঁদ চরিত্রই বলুন বা মনসা চরিত্র, এই চরিত্রগুলোকে আমরা নবব্যাখ্যায় যদি দেখি, তাহলে এর অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো অভিমুখ আমরা খুঁজে পেতে পারি। এখানে আমি একটা কথা বলি যে এই যে ব্যাপারটা, মানে না না না, একটা জীবন যদি অনেকগুলো নায়ের সমষ্টি হয়, তাহলে মানুষ কিন্তু জীবন্তে মরা। তো এটাকে যদি আমরা নেগেটিভ সাইকোলজি বলি, তাহলে তার ব্যাখ্যাটা এরকম হতে পারে: নেগেটিভ সাইকোলজি মেক্স সামওয়ান ওভার রিয়াক্ট অর আন্ডার রিয়াক্ট টু স্ট্রেসফুল সিচুয়েশনস। আর মনসার সারাটা জীবনই তো স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। কাজে তার মধ্যে এই বিষয়টা আমাদের কাছে মনে হয় না যে খুব একটা অস্বাভাবিক কিছু বিষয়, খুব স্বাভাবিকতার পথ ধরেই কিন্তু এটা এসেছে। আর একটা বিষয় আমরা বলবো, সেটা হলো কবিরা যারা লিখছেন মঙ্গল কাব্যগুলো, তো সেই কবিদের মধ্যে অধিকাংশ কবি বলছেন যে তারা স্বপ্নে দেখেছেন দেবীকে। ক্ষেতকাদাস ক্ষেমানন্দ একটু অন্য কথা বলছেন, যে মুচিনির ছদ্মবেশে মনসা এসে তাকে মনসা মঙ্গল কাব্য লেখার কথা বলছেন, বা এরকম একটা কিছু, মানে মুচিনির ছদ্মবেশে মনসা এসে তাকে দেখা দিয়েছেন। তো এখানে আমি আর একটা কথা বলি, যে ফ্রয়েড স্বপ্ন সম্পর্কিত যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন, সেখানে বলছেন যে উইশ ফুলফিলমেন্ট, মানে ইচ্ছা পূরণ, ম্যানিফেস্ট এবং ল্যাটেন্ট কন্টেন্ট, এই বিষয়গুলো কাজ করে বলে আমরা, যেটা আমাদের বাস্তব জীবনে হয়তো হওয়া সম্ভব নয়। আমরা বাস্তব জীবনে দেবতাকে প্রত্যক্ষ দর্শন কি করতে পারি? এটা তো একেবারে একটা অসম্ভব ব্যাপার। এই জাতীয় ধারণাগুলো আমরা স্বপ্নের মধ্য দিয়ে বিকল্প পদ্ধতিতে পূরণের একটা চেষ্টা করে থাকি মাত্র। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে মনসা নেতোর সঙ্গে যখন পরামর্শ করছেন, তখন নেতো বা নেতা তাকে একটা চমৎকার কথা বলেছেন। এটা অবশ্য বিজয়গুপ্ত বলেননি, লেখেননি, এটা আমরা কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য থেকে পাই। বলছেন, বিড়ম্বনা বিনে এতিন ভুবনে না পুজিব কোনো জনা। তুমি কষ্ট না দিলে
বিড়ম্বনা তৈরি না করলে কেউ তোমাকে পুজো করবে না। এর থেকে বড় সত্যি আর কি হতে পারে বলুন তো? মানে আমরা যখন সমস্যায় পড়ি, আমরা সেই সময় দেবতাকে যেভাবে ডাকি, আমি যদি খুব আস্তিক হই, আমি নিশ্চয়ই দেবতাকে স্মরণ করবো, উঠতে বসতে করবো, আমার নিত্য পুজো অর্চনার মধ্যে দেবতা থাকবেন। কিন্তু যারা ঠিক এইভাবে জীবনটাকে দেখেন না, তারা বিড়ম্বনায় পড়লে তবেই দেবতার শরণাপন্ন হন। কাজেই মনসাকে বিড়ম্বনা দিতে হবে। আর এই বিড়ম্বনা দেবার অস্ত্র তো মনসার কাছেই রয়েছে, তার নাক কুল। তো সেই নাক কুলকে এবার আহ্বান করার দরকার আছে। বিষ বন্টন করে দেবেন মনসা সাপেদের মধ্যে, এবং সেই সাপেরা দংশন করবার জন্য উদ্যত হবে। উদ্যত হয়ে তারা মানুষকে ভয় দেখাবে, দংশন করবে, এবং দংশনের মধ্য দিয়ে যদি ভয় দেখিয়ে কাজ না হয় তখন দংশন করতে হবে, মানুষ প্রাণ হারাবে। এবং এখানেও আর একটা ব্যাপার আছে, সেটাও আমি বলছি। এই যে বিষকে বন্টন করে দেওয়া হচ্ছে, সাপেদের ডাকা হলো, ডেকে বিষ বন্টন করা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি থিওরি অফ ব্যালেন্স বা ভারসাম্য তত্ত্ব। তো এই ভারসাম্য তত্ত্ব যেটার সম্পর্কে বলতে গেলে হয়তো আমরা একটু বিস্তৃত ব্যাখ্যা করতে পারি, কিন্তু ঠিক এই বিস্তৃত ব্যাখ্যার মধ্যে আমরা আপাতত যাচ্ছি না। তবে আমরা এর মধ্য দিয়ে একটা ধারাবাহিকতার বিষয়কে চিহ্নিত করতে পারি, এবং যার গভীরে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কারণ বর্তমান। কারণ পরিবেশ আর প্রকৃতির মধ্যে যখন আমরা ভারসাম্য রক্ষার চেষ্টা করি, সেটা ফ্রিটজ হাইডলার তার থিওরি অফ ব্যালেন্সের তত্ত্বের মধ্যে বলছেন যে প্রকৃতি আর পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার একটা চেষ্টা মানুষকে করতে হয়। প্রকৃতি নিজেও অনেকটা করে, এবং যে বন্য পশু পাখি আমরা দেখি তারাও করে, মানে সর্বত্রই একটা ব্যালেন্স রক্ষার চেষ্টা। তো সেই জায়গায় মনসা বিষ বন্টন করে দিচ্ছেন, এবং বন্টন করে দিচ্ছেন সেই সাপেরা গিয়ে ভয় দেখাচ্ছে। প্রথমে হাসান ভূষণকে ভয় দেখাচ্ছে, তারপর রাখাল বালকেরাও সর্পবিভূষিতা মনসাকে দিকে ভয় পাচ্ছে, তারপর তো ধন্বন্তরী ওঝা, চাঁদ সদাগর, এরা তো রয়েইছে। সে প্রসঙ্গগুলো আমাদের আলোচনায় আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা মানে আমাদের লক্ষ্য করার বিষয়, হারা আর মরা এই মঙ্গল দেবতারা কিন্তু যা হারিয়ে যাচ্ছে তাও ফিরিয়ে দিচ্ছেন, যা মৃত তাকেও পুনরুজ্জীবন দান করছেন। এইভাবেও প্রকৃতি পরিবেশের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে, একটা ভারসাম্য তৈরি হচ্ছে। আর এটা তো আমাদের স্বপ্ন, তাই না? যে যা কিছু আমরা হারাবো জীবন থেকে, সেই হারিয়ে যাওয়া জীবনটা, হারিয়ে যাওয়া বিষয়টাকে, হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে আমরা কোনো না কোনো ভাবে ফিরে পেতে চাই। আর কোনো মানুষ যখন মারা যান, পৃথিবী থেকে চলে যান, তখন সেই মানুষ ফিরবে না জেনেও আমরা কষ্ট কল্পনায় তাকে ফিরে পাওয়ার চেষ্টা করি। মঙ্গল দেবতারা এই হারা আর মরার মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করেছেন, এবং তারা এগুলো ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়েও দিয়েছেন বহু ক্ষেত্রে। তাই যখন হাসান ভূষণ এরা মনসা পুজো করতে দেবে না, এখানে একটা খুব গভীর সমাজতাত্ত্বিক বিশ্লেষণের জায়গা আছে, কিন্তু আমি আপাতত সেই জায়গাটায় যাচ্ছি না। তারা কিছুতেই হিন্দুর দেবতার পুজো করতে দেবেন না, এরকম কিছু বক্তব্য রয়েছে। তো তখন দেবী তাদের উপরে রুষ্ট হয়ে সাপেদের প্রেরণ করলেন, এবং সাপেরা নির্বিচারে হাসনহাটি নগর একেবারে ধ্বংস করে দিল। তারপর অবশ্য আবার সবটাই ফেরত পাওয়া যায়। তো সেই হাসনহাটি নগর ধ্বংস করার পরে মনসা হাসান হোসেনের কাছ থেকে পুজো পেয়েছেন। কাজেই এই যে নৃশংসতা তাকে প্রদর্শন করতে হচ্ছে, তাকে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে হচ্ছে, কেননা এই হাসান হোসেনের যে দূত, তারা পদাঘাতে ভেঙে ফেলছে মনসার ঘট, মনসার নৈবেদ্য এমন করে ছুঁড়ে ফেলছে যা কুকুর এসে ভক্ষণ করছে। কাজে এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে গেলে যে কোনো মানুষকেই সেলফ প্রোটেকশন নিতে হবে, এবং সেই সেলফ প্রোটেকশনে তাকে অস্ত্র ব্যবহার করতে হবে। এই অস্ত্র নানা রকম হতে পারে, মনসার ক্ষেত্রে সেই অস্ত্র হলো তার সর্পকুল। অতঃপর এরকম করতে করতে রাখাল বালক ইত্যাদি ইত্যাদি করতে করতে চাঁদ সদাগরের কাছে গিয়ে মনসা হাজির হচ্ছে। চাঁদ তো কিছুতেই পুজো করবে না বা করবেন না,
এবং তার প্রবল আপত্তি যেখানে, সেটা হচ্ছে সনকা বাড়ির মধ্যে মনসার ঘট স্থাপন করে পুজো করতে শুরু করেছে। চাঁদের ভৃত্য তাকে গিয়ে খবর দিচ্ছে যে এটা কি ব্যাপার, তুমি যেখানে শিবের পুজো করো, ভগবতীর পুজো করো, সেখানে চ্যাংমুড়ি কানের পুজো হচ্ছে কেন? এটা একটা দেবতা, নিম্নকোটির দেবতাকে আমরা দেবতা বলবো? চাঁদও তো প্রবল রেগে সে ঘরে আসছে, ছুটে আসছে, একইভাবে মনসার ঘর হেতালের বাড়ি দিয়ে চূর্ণ বিচূর্ণ করছে। এবং শুধু তাই নয়, সনকা যখন ভয়ে অন্তঃপুরে চলে যাচ্ছে, চাঁদ তার পিছু ধাওয়া করে তাকে কিল চর লাথি মেরেছে। আমি যে কথাটায় ফিরতে চাই আবার, দেখুন, আমরা যেটা বলছিলাম, মনসা যেটার জন্য আক্ষেপ করছেন যে আমার পরিবার নেই, আমার সংসার নেই, আমার বিয়ে হলো কিন্তু সংসার হলো না, আমার সত্যিকারের কোনো সমাজ নেই, আমি তো একদম স্রোতের শ্যাওলার মতো ভেসে ভেসে বেড়াচ্ছি। সনকার তো সবই আছে, অমন প্রতিপত্তিশালী স্বামী, এমন আভিজাত্যপূর্ণ জীবন, চম্পকনগরের রাজা চাঁদকে সবাই তো সেলাম জানায়, সবাই তো কুর্নিশ করে, সবাই তার আনুগত্য স্বীকার করে নিয়েছে এবং রাজরানী পাটরানীর মতো জীবন যাপন করে সনকা। তাহলে সনকার দুঃখ কোথায়? দুঃখ এখানেই, তাকে প্রতি মুহূর্তে চাঁদ বুঝিয়ে দেয়, তুমি আমার করুণায় বাঁচছ, আমি তোমার প্রভু, তাই আমার ইচ্ছাতেই তোমাকে পুজো করতে হবে, আমার ইচ্ছাতেই তোমাকে এখানে থাকতে হবে, তোমাকে খেতে পড়তে হবে। তাই লাথি মেরে তার পুজোর ঘট নষ্ট করে দেওয়া এবং তাকেও কিলচর লাথি মারা, এটা সনকাকে সহ্য করতে হয়েছে। অবশ্য সনকা নিজেকে মারার জন্য, মানে তাকে যখন চাঁদ মারছে, সনকা কিন্তু এর কোনো প্রতিবাদ করেনি। বিজয়গুপ্তর কাব্যে আমরা সনকা নামটা শোনেকা হিসেবেও পাই। সে কিন্তু কোনো প্রতিবাদ করছে না, নিজের জন্য কোনো প্রতিবাদ নেই, তার কোনো কথাও নেই, কিন্তু একটা প্রতিরোধ সে তৈরি করার চেষ্টা করেছে তার মতো করে। সে চাঁদকে বলেছে, তুমি এটা কি করছো? দেবতার সঙ্গে কেউ কখনো লড়াই করে? দেবতা কত ক্ষমতাবান, সে তো চেষ্টা করলে তোমার প্রচুর সর্বনাশ করে দেবে। আর আমরা সংসারী মানুষ, আমরা সংসারের শান্তিটুকু নিয়ে, যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা থাকতে চাই, তুমি এই কাজটা করো না। চাঁদের কাছে অকাট্য যুক্তি। চাঁদ তার সেই প্রভাব প্রতিপত্তি দিয়ে নিজের একগুঁয়ে জেদি স্বভাব, এবং যদি আমরা বলি যে তার একটা প্রবল বণিক সত্তা ছিল, যে বণিক সত্তা খালি হিসেব নিকেশ করেছে, আমি কি পাচ্ছি আর কি পাচ্ছি না। তার সংসারেতে তার স্ত্রী পুত্র ইত্যাদি যে রয়েছে, পরিবৃত যে সংসার, সেই সংসারে কতটা ভালোবাসা পেলাম, কতটা আনুগত্য পেলাম, কতটা শ্রদ্ধা পেলাম, এটার থেকে তার কাছে বড় তার কত ধন সম্পদ রয়েছে তার ভান্ডারে, এই বিচারটা তাকে করতে হবে। তো সে পরিষ্কার সনকাকে বলেছে যে দেখো, তুমি যেটা বলছো এটা ঠিক কথা বলছো না, কারণ যদি মনসার এতই ক্ষমতা থাকবে, সে আমাকে ধ্বংস করে দেবে, আমার পরিবারকে ধ্বংস করবে, তাহলে সে তার কানা চোখের চিকিৎসা করছে না কেন? কেন কানা চক্ষুর চিকিৎসা না করে মনসা? এই জিজ্ঞাসাটার মধ্যেও কিন্তু আমরা কোনো অসঙ্গতি খুঁজে পাই না। কারণ দেবতার ইচ্ছায় যেখানে চন্দ্র সূর্য উঠছে, সেখানে তার কানা চক্ষুকে আবার সচল করে তোলার চেষ্টা মনসা কেন করেন না, এই প্রশ্ন তো চাঁদের অবান্তর বলে আমাদের মনে হয় না। কাজেই এমন দেবতার প্রতি চাঁদ তো আস্থা রাখবেন না, কারণ দেবতাদের মধ্যেও যদি ক্ষমতার ক্যাটেগরি আমরা ধরি, তাহলে সেই ক্যাটেগরির মধ্যে তো মনসা পড়ছেন না, এটাই কিন্তু চাঁদের যুক্তি। এবং মনসা চাঁদের নন্দনকানন ধ্বংস করছেন, নানাভাবে চাঁদকে হেনস্থা করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই চাঁদকে তিনি দমাতে পারছেন না, কারণ চাঁদ ধন্বন্তরী ওঝার সঙ্গে সখ্যে আবদ্ধ। বন্ধু ধন্বন্তরী ওঝা তার মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে যা কিছু নষ্ট হচ্ছে চাঁদের, সব কিছুকে আবার বাঁচিয়ে তুলছেন। কাজেই মনসাকে আবার নতুন করে আত্মপ্রতিষ্ঠার লড়াই নামতে হলো, নিজের অস্তিত্বের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করতে হলো, চোখের জলে বুক ভাসাতে হলো। বিজয়গুপ্ত দেখিয়েছেন সাধারণ মানবীর মতো কাঁদতে কাঁদতে মনসা বলছেন, জনম দুঃখিনী আমি, দুঃখে গেল কাল, যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল। এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? তাহলে এখানে
আমরা মনসার মধ্যে কি তার দেবী সত্তাকে দেখতে পেলাম, নাকি তাকে নিতান্ত মানবী বলে মনে হলো, যাকে প্রতি মুহূর্তে বাঁচার জন্য লড়াই করতে হচ্ছে, টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে, আর বারবার সেই লড়াই হেরে গিয়ে যাকে চোখের জলে বুক ভাসাতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কাজেই আগে যদি ধন্বন্তরী ওঝাকে না মারা যায়, তাহলে চাঁদের কাছে পৌঁছানো যাবে না। সুতরাং এই পরিকল্পনায় ধন্বন্তরী ওঝার মৃত্যুকে নিশ্চিত করলেন মনসা। সেখানেও অনেক ছলনার বিষয় আছে, সেইগুলো বলার মতো সময় আমাদের হাতে নেই। তো ধন্বন্তরী ওঝা মারা গেলেন। তারপরে চাঁদ, কিন্তু চাঁদকে বশীভূত করবেন মনসা কিভাবে? তিনি নটির ছদ্মবেশ নেবেন। দেবতা হয়েও তাকে দেহ উপজীবিনী বা নটির ছদ্মবেশ নিতে হলো। তাতে সমগ্র দেব সমাজ হাসতে লাগলো। মানে তাদের কাছে দেবী হাস্যাস্পদ হলেন। তারা হাসতে হাসতে বলল যে এতই মনসার তাগিদ পুজো পাওয়ার জন্য চাঁদের, নটির জায়গায় নিজেকে নামিয়ে আনলো, সেই ছদ্মবেশ নিতে হলো মনসাকে। মনসা কারুর কথায় কর্ণপাত করলেন না। এক্ষেত্রে অবশ্য নেতর বুদ্ধি কাজ করেছে, বারবারই কাজ করেছে। যখনই মনসা দিশেহারা, কুলে পানি পাচ্ছেন না, ততবারই কিন্তু নেতা বা নেতো এসে তার হাতটি ধরেছে। তো দেবী নটির ছদ্মবেশে চাঁদের কাছে গেলেন। এবং এখানে দেখুন, অস্তিত্বের সংকট সনকার দিক থেকে আমি ব্যাখ্যা করি। চাঁদ অমন যে প্রতাপশালী মানুষ, চম্পকনগর জুড়ে যার প্রচুর খ্যাতি, সেই মানুষটি রিপু তাড়িত। তার মহত্ব, তার গর্ব, তার পুরুষকার, এই সব কিছু বা তার ব্যক্তিত্ব, এই সব কিছুকে নস্যাৎ করে দিচ্ছে রিপুতাড়িত একজন মানুষ। যে মানুষ মনসাকে দেখে বলছে যে তুমি আমাকে তৃপ্ত করো, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, তোমার যৌবন দানে আমাকে তৃপ্ত করো। কেতকাদাস ক্ষেমানন্দ দেখিয়েছেন চাঁদ সদাগর মনসাকে সাংঘাতিক কথা বলছে। ছটি পুত্র মোর কাটি পায়ে তোর, সনকারে দেবদাসী। আমি আমার 6টা পুত্রকে তোমার পায়ে বিসর্জন দেব, এবং আমি সনকাকে তোমার দাসীতে পরিণত করব। একবারও গলা কাঁপছে না কিন্তু চাঁদের এই কথাটা বলতে গিয়ে। কারণ রিপুতাড়িত মানুষের, কাম প্রবৃত্তি সম্পন্ন মানুষের কাছে আর অন্য বিষয়গুলো তুচ্ছ হয়ে যায়। পরিবার পরিজন কতটা যে তুচ্ছ হয়ে যায়, আমরা চাঁদকে দিয়ে তার প্রমাণ পেলাম। এই কথাটা বলার অর্থ হলো, পরিবারের প্রতি, স্ত্রীর প্রতি দায়িত্ব জ্ঞানহীন একজন মানুষের পরিচয় চাঁদের মধ্য থেকে বেরিয়ে আসছে। যে কিনা চম্পকনগরের শাসক, সে তার পরিবারের সম্পর্কে এতটা উদাসীন, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য, নিজের প্রয়োজন মেটাবার জন্য। কাজেই সনকার অস্তিত্বের সংকট আরো একটা দিক থেকে আমাদের কাছে প্রতিভাত হলো। প্রথমত, স্বামী তার কথা শোনে না। গিভ অ্যান্ড টেক পলিসিতে সমাজটা চলছে। মনসামঙ্গল পড়তে গিয়ে আমার বারবার এটা মনে হয়, গিভ অ্যান্ড টেক। এবং শুধু মনসামঙ্গল বলবো কেন, যে কোনো মঙ্গল কাব্যের মধ্যে কবিরা কত আগে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের এই চরম সত্যগুলো জীবনের। তো মনসা যখন রাজি হলেন চাঁদের সঙ্গে মিলনে, তিনি বললেন যে একটাই শর্ত, তোমার ওই মহাজ্ঞানটা আমাকে দিতে হবে, যে মহাজ্ঞান রয়েছে চাঁদের জটার মধ্যে। এবং তিনি সেই মহাজ্ঞান চুরি করে নিলেন চাঁদের কাছ থেকে। করে যখন তিনি পালাচ্ছেন, তখন চাঁদের সম্বিত ফিরেছে। চাঁদ ওই হেতালের লাঠি নিয়ে তাড়া করেছেন মনসার পিছন পিছন, আর মনসা উঠে গেছেন আকাশে খুব স্বাভাবিকভাবেই। দেবী তিনি আকাশ পথে রওনা দিয়েছেন। আর চাঁদ যখন তার আঁচল ধরে টানছেন, তাকে নামাতে চাইছেন মাটির দিকে, মনসার পদাঘাতে চাঁদের 6টি দাঁত, বিজয়গুপ্ত পরিষ্কার বলছেন, 6টি দাঁত ভেঙে গেছে। এইভাবে লাঞ্ছিত হতে হয়েছে চাঁদকে। আর দেবী মহাজ্ঞান চুরি করে চলে যাওয়ার পরে তার পক্ষে খুব সহজ হয়েছে চাঁদের সংসারকে বিপর্যয়ের মধ্যে ফেলা। আর এক্ষেত্রে প্রথমে বিষ ব্যঞ্জন দিয়ে, পান্তা ভাতে বিষ মিশিয়ে চাঁদের 6 পুত্রকে মেরেছেন মনসা। তারপরে চাঁদ আবার যখন সন্তান লাভ করেছে,
এবং এখানেও একটা ব্যাপার আছে, এই জায়গাগুলোকে আমাদের মনে হয় যে একটা পূর্ব পরিকল্পনা রয়েছে, দৈব নির্বন্ধ বা পূর্ব পরিকল্পনা। এখানে মনসার একটা পূর্ব পরিকল্পনা কাজ করেছে। স্বর্গের উষার অনিরুদ্ধকে মর্তে পাঠানো হয়েছে বেহুলা আর লক্ষিন্দর হিসেবে, এবং এই লক্ষিন্দরই চাঁদের শেষ সন্তান, কনিষ্ঠ সন্তান। এই সন্তানের জন্ম অনিবার্য, আর সাহেবেনের ঘরে অনিবার্যভাবেই জন্মাবেন বেহুলা, না হলে মনসার পূজা প্রচার বা প্রতিষ্ঠা কোনোটাই পাবে না। আমরা দেখব যে বেহুলা একান্তভাবে ছোটবেলা থেকে, যেমন সনকা পুজো করেন মনসার, তেমনি বেহুলা একেবারে ছোটবেলা থেকেই মনসার ভক্ত। অথচ অদ্ভুত ব্যাপার, আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে এই মনসাও কোনো সমঝোতা করছেন না বেহুলার সঙ্গে। বেহুলা তার দ্বারাই বিড়ম্বিত হচ্ছে, বেহুলা তার দ্বারাই স্বামীকে হারাচ্ছে। কারণ এই ঘটনাগুলো ঘটবে, এগুলো আগেই বলা আছে যে লক্ষিন্দর বাসর ঘরে মারা যাবে, বাসর রাতে মারা যাবে। লোহার বাসর ঘর তৈরি করেও লক্ষিন্দরকে কিছুতেই বাঁচানো যাবে না। তবু বেহুলা প্রাণপণ চেষ্টা করেছে এই ব্যাপারটাকে রোধ করবার, পারেনি, সেটা তার দুর্ভাগ্য। আর আবারও বলি, পূর্ব পরিকল্পনা যদি আমরা মেনে নিই, সবটাই পূর্ব পরিকল্পিত, সবটাই ভবিতব্য, এইভাবে যদি আমরা ভাবি, তাহলে এটা তো যা মানে যেটা হবার সেটা হবে, এটা হলো বিষয়। তো যখন ওই 6 পুত্রকে মনসা মারছে, তখন স্বাভাবিকভাবে সনকা তো জননী, তার তীব্র হাহাকার, বুক ফাটা ক্রন্দন। চাঁদ ব্যাপারটাকে কেয়ার করছে না, একেবারেই করছে না। বরং যখন সনকা তাকে দোষ দিচ্ছে, চাঁদের ভেতরে এতটাই আত্মম্ভরিতা এবং তার নিজের জেদ, চাঁদ ঘরেতেই ঢুকছে না, অন্তঃপুরেই ঢুকছে না যেখানে সনকা বিলাপ করছে। বরং নির্দেশ দিচ্ছে যে চন্দন কাঠ ইত্যাদি নিয়ে আসা হোক, মরা কোনোভাবেই বাসি করা যাবে না, আত্মীয় পরিজন আছে তারা হাসাহাসি করবে, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই 6 পুত্রের দেহকে দাহ করে দেওয়া। কেতকা দাস ক্ষেমানন্দের কাব্যে অবশ্য চাঁদ সদাগর আরো এক ধাপ এগিয়ে বলছেন যে ভালো হইল পুত্র মইল, কি তার বিষাদ, চ্যাংমুড়ি কানিশনে ঘুচিল বিবাদ। কাঁদবো না তো, দুঃখ করব না, কারণ এটা করে যদি চ্যাংমুড়ি কানে শান্তি পায়, তাহলে তার সঙ্গে আমার কোনো লড়াই রইল না, আর কোনো বিবাদ রইল না, এবার আমি একটা শান্তিপূর্ণ জীবন কাটাবো। এই জায়গাটাই না চাঁদ সাংঘাতিক আত্মকেন্দ্রিক। কারণ সে সনকার মায়ের যন্ত্রণা বুঝছে না, সে 6 পুত্রের পুত্রবধূদের কথা বুঝছে না, এবং যার নির্দেশ দিচ্ছে যদি সম্ভব হয় পুত্রবধূরা এ বাড়িতে থাকতে পারে, রান্না বান্না করে থাকতে হবে তাদের, মানে খেটে খেতে হবে, এটা হলো পরিষ্কার কথা, আর না হলে বাপের বাড়ি চলে যেতে পারে। এবং তারপরে চাঁদ একটা সময়ে সনকাকে আবার আহ্বান করেছে সন্তানের জন্য। সনকা রাজি হয়নি। চাঁদ তাকে বলেছে তোমার মধ্যে আমি যৌবন প্রত্যক্ষ করছি, কিন্তু সনকা বলেছে আমার বৃদ্ধ বয়স। বিজয়গুপ্ত স্পষ্টভাবে কথাগুলো লিখেছেন তার গ্রন্থের মধ্যে, আমার বৃদ্ধ বয়স, তুমি এভাবে বলো না। কারণ হয়তোবা মা হিসেবে বা শাশুড়ি হিসেবে তার মধ্যে এই বোধটা কাজ করেছে যে আমার 6 পুত্রবধূ তো একেবারে সঙ্গীহারা, সঙ্গহারা, তাদের সন্তানও নেই, তারা কিভাবে জীবন কাটাবে, আর সেখানে আমি গর্ভবতী হচ্ছি আবার, এটা তার কাছে, তার বিবেচনায় হয়তো বেশ অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে। কিন্তু চাঁদের বিবেচনা তো এক্ষেত্রে কাজ করছে না, সুস্থ বিবেচনা কাজ করছে না। চাঁদ তার মতো করে বোঝে, এবং তার এই হিসেব নিকেশ, আমার বংশে বাতি দেবে কে, এই হিসেব নিকেশ থেকেই আবার লক্ষিন্দরের জন্ম হয়। আর তারপরই চাঁদ পরিকল্পনা করে, লক্ষিন্দরের জন্ম বলবো না, মানে গর্ভবতী হলো সনকা, এবং তারপরেই চাঁদ পরিকল্পনা করে সে আবার বাণিজ্যে যাবে। অনেক করে সনকা তাকে বারণ করেছিল যে তুমি যেও না, আমি খারাপ স্বপ্ন দেখছি, এবং এবার গেলে তুমি কিন্তু আর বাঁচবে না, তোমাকে তোমার শিব বাঁচাতে পারবে না, তুমি জীবন হারাবে এবং আমাদের সমূহ বিপদ হবে। চাঁদ কিন্তু একেবারেই শোনেনি সনকার কথা, বরং বলেছে যে আমার সম্পদ আছে প্রচুর, ঠিক কথা, কিন্তু সম্পদ গড়াতে গড়াতে আমি যদি ব্যবহার করি, কলসির জল যেমন গড়াতে গড়াতে শেষ হয়, তেমনি আমি যদি এই সম্পদ প্রতিনিয়তই ব্যবহার করি, তাহলে তো একটা সময় আমার কিছুই থাকবে না,
ফুটো কলসি নিয়ে আমি করব কি? কাজে আমার সন্তান চাই, আমার সম্পদ চাই, আমার আবার একটা পরিপূর্ণ সংসার চাই। আর এই সম্পদের জন্য আমাকে যেতেই হবে বাণিজ্য করতে। তাই এখানেও লক্ষ্য করুন, সনকার অনুনয়, সতর্কতা বা স্বামীর প্রতি ভালোবাসা। গর্ভবতী নারী হয়তো চেয়েছিল তারই একাকী জীবনে তার স্বামী তার কাছে থাকুক এই অবস্থায়। 6 পুত্র যে হারিয়েছে সে তো জানে তার বুকে কতটা ব্যথা রয়েছে। নতুন সন্তান সম্ভাবনায় সে কিন্তু আহ্লাদিত হতে পারে না, কারণ 6 পুত্রের স্মৃতি তাকে ঘিরে রয়েছে। যারা মায়ের কাছে আবদার করে বলেছিল, মা কাল সকালে কিন্তু বাসি ভাত খাবো, এই রকম ব্যঞ্জন দিয়ে এত চমৎকার রান্না করেছো তুমি, এই রান্নারও বিবরণ আছে কাব্যের মধ্যে, আমরা সেই তোমার রান্না দিয়ে আমরা ভাত খাবো, কিন্তু তারা সেটা খেতে পারলো না। এই বেদনা মা যেভাবে অনুভব করছে, চাঁদ তো অনুভব করতেই পারছে না। কাজেই তার কাছে ব্যবসাটা প্রধান, তাকে যেতে হবে, বাণিজ্যে যেতে হবে। আর স্বাভাবিকভাবেই বাণিজ্যে গিয়ে চাঁদ সব হারিয়েছে, এই কাহিনী আমাদের সকলের জানা। চাঁদ সব হারিয়েছে, তার ভরাডুবি হয়েছে, তার সমস্ত সম্পদ জলের তরে ভেসে গেছে। চাঁদ একেবারে ভিক্ষুকে পরিণত হয়েছে। যে লড়াই মনসাকে করতে হচ্ছে প্রতিনিয়ত, নিজেকে টিকিয়ে রাখার লড়াই বা আত্মপ্রতিষ্ঠার লড়াই, আমি অমুক এটা বলার যে গৌরব, সেই জায়গাটায় নিজেকে প্রতিষ্ঠিত করবার যে যুদ্ধ অবিরাম করে চলেছেন মনসা। এবার কিন্তু চাঁদকে বুঝতে হচ্ছে লড়াই কি জিনিস। বারবার চাঁদ সারভাইভ করার চেষ্টা করছে। কখনো কাঠুরিয়াদের সঙ্গে কাঠ বহন করে নিয়ে যাচ্ছে, কখনো বা অন্য কোনো কাজ, শস্য নিড়নোর কাজ করছে জমিতে। এরকম নানা কাজের মধ্য দিয়ে সে চেষ্টা করছে যে নিজের জীবনটাকে আবার একটা অবস্থার মধ্যে ফিরিয়ে এনে যদি বাড়ি ফিরতে পারা যায়। এবং যখন তার হাতে মাত্র কয়েকটা কড়ি আসছে, পয়সা আসছে, সে মনে মনে ভাবছে যে মুখে তো দাড়িগোঁফ ভর্তি হয়ে গেছে, তো আমি একটু ক্ষৌর কর্মে কিছু পয়সা ব্যয় করব, আর কিছু পয়সা রেখে দেব, বাড়ি নিয়ে যাব, আর কিছু পয়সা নিয়ে আমি নটির বাড়ি যাব। তাহলে পুরুষ কোনো অবস্থাতেই সৎ থাকতে পারছে না। আসলে সামাজিক চেহারাটাই বোধহয় সেরকম ছিল, যে জায়গা থেকে চাঁদ সদাগর ভালো স্বামী, সৎ স্বামী যদি আমরা বলি, যদিও এই কথাগুলো অত্যন্ত আপেক্ষিক, তবু বোঝাবার জন্য আমি শব্দগুলোকে ব্যবহার করছি। যদি আমরা বলি, সেই জায়গাটা আমরা চাঁদের মধ্যে খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না। এবং তারপরে চাঁদ বাড়িতে ফিরছে, অনেকটা সময় অতিবাহিত করার পরে যখন চাঁদ গৃহে ফিরছে, তখন আবার একটা টুইস্ট রয়েছে কাব্যের মধ্যে। মনসার ছলনায় চাঁদকে প্রহৃত হতে হচ্ছে, এগুলো আমি বলছি না, এই জায়গাগুলো আমি আসছিই না, কারণ মনসা তো প্রতিহিংসা নেবেনি, যেভাবেই হোক সেটা তিনি নিয়েও চলেছেন। যেটা হলো, চাঁদের ওই যে পুরুষ স্বভাব অন্যভাবে প্রকাশিত হলো। চাঁদ বাড়িতে এলো, সনকা চোখের জলে আবার বুক ভাসালো, চাঁদের সঙ্গে তার মধুর মিলন হলো, সবই ঠিক। কিন্তু হঠাৎ করে লক্ষিন্দরকে দেখে চাঁদের মনে হলো, এই পরপুরুষটি এই বাড়িতে কেন? একজন নবীন যুবা এই বাড়িতে কেন? তার মানে এটি সনকার কাছেই এসেছে, সনকার প্রেমিক। এবং তখন সে মনে মনে ভাবছে, মিছামিছি দোষী আমি, লঘু জাতিকার। আমি মিছিমিছি দোষ দিচ্ছিলাম চ্যাংমুড়ি কানি মনসাকে। আসলে আমার যা কিছু বিপত্তি, সেই বিপত্তির মূলে রয়েছে আমার অসতী স্ত্রী। কি সহজেই পুরুষ স্ত্রীকে সতী আর অসতী বানাতে পারে, এই বিষয়টা মানে আমাদের অবাক হবার মতো বিষয়। মঙ্গল কাব্যগুলো যদি আমরা ধরে ধরে পড়ি, এরকম দৃষ্টান্তের কোনো অভাব ঘটবে না। আমি এই জায়গাটা একটু পড়ছি। মিছামিছি দোষী আমি লঘু জাতি কানি, শোনেকার পাপেতে পুরিয়া মরি আমি, শোনেকার পাপে দুঃখ পাইনু বিস্তর, স্বরূপ পুরুষ দেখি পুরীর ভিতর। এইটা দেখার পরে চাঁদ আর নিজেকে সংযত করতে না পেরে সনকাকে ডেকে বলছে, চান্দ বলে, প্রিয়া তুমি শুনক বচন, ভিন্ন পুরুষ কেন তোমার সদন? সনেকা বলেন, প্রভু
শুনহ বচন, এই পুত্র লক্ষিন্দর তোমার নন্দন। কিন্তু চাঁদ বিশ্বাস করবে কেমন করে? অবিশ্বাসী মনোভাব পুরুষের। আর চাঁদ তো দেখা যাচ্ছে আরো অবিশ্বাসী, তার বিশ্বাস করার কথাই নয়। সনকা তাকে আবার বলছে, যেই কালে যাও প্রভু করিতে সফর, পঞ্চমাস গর্ভ ছিল আমার উদর, সুবুদ্ধি মাসি ভালো বুদ্ধি দিলা মোরে, লিখন লিখিয়া দিল সবার ভিতরে। এই জায়গাটা হলো ইন্টারেস্টিং জায়গা। আর একটা, যখন চাঁদ ওই বাণিজ্যে চলে যাচ্ছে, সুবুদ্ধি মাসি বলে কেউ একজন সনকাকে বলেছিল, তুমি স্বামীকে দিয়ে একটা লিখিয়ে নাও যে তুমি গর্ভবতী, না হলে সমাজের কাছে তোমাকে একদম বেকায়দায় পড়তে হবে, তুমি তোমার স্বামীকেও হয়তো বিশ্বাস করাতে পারবে না। তাই সনকা চাঁদকে দিয়ে লিখিয়ে নিয়েছিল, বলেছিল, লিখিয়া দিবা মোরে পত্র একখানি, লোকে যেন নাহি বলে মোরে দ্বিচারিণী। তুমি আমাকে একটা লিখে দাও, যে জায়গা থেকে প্রমাণ হবে যে আমি যে গর্ভবতী এ বিষয়টা তুমি জেনেই বাণিজ্যে গেছো। যাই হোক, এরপর লক্ষিন্দরকে নিয়ে তো খুব সুন্দরভাবেই চাঁদের জীবন কাটতে লাগলো, এবং সনকাও অত্যন্ত খুশি। হয়তো পূর্বস্মৃতি কিছুটা ভোলার একটা চেষ্টাও তাদের মধ্যে তৈরি হয়েছিল। তো এরকম অবস্থায় লক্ষিন্দরের বিয়ের কথা চাঁদ ভেবেছে, যে কথাগুলো আমি একটু আগেও বলেছি। লক্ষিন্দরের বিয়ের কথা ভেবেছে, বেহুলার সঙ্গে বিয়ে হয়েছে, এবং বেহুলা যখন অনেক চেষ্টা করেও স্বামীর জীবনকে রক্ষা করতে পারেনি, তখন লক্ষিন্দর কালনাগের দংশনে মারা গেছে বাসর ঘরে। এবং এইখানে বেহুলার জীবনে নিশ্চয়ই ট্র্যাজেডি নেমে এসেছে। বাসর ঘরে যে স্বামীকে হারায়, তার থেকে বড় দুঃখী আর কে থাকতে পারে? এই জায়গাটা আমি একটুখানি পড়তে চাইছি, কারণ শ্বশুর বাড়িতে মেয়েদের অবস্থাটা কি হয়, এটা যেমন একটা বিষয়, এটা আমাদের জানা বিষয়, আমাদের কোনোটাই অজানা বিষয় আমি বলছি না। কিন্তু যেটা বলবার সেটা হলো, আহ আমরা যে পিতৃতন্ত্রের কথা এতক্ষণ ধরে বলছিলাম না, পুরুষতন্ত্র পিতৃতন্ত্র, পুরুষ হবার যে দোষগুলো রয়েছে, গুণও কিছু আছে, সেই গুণের কথা আমরা কিছু বলেছি, আর কিছু আমরা দোষের কথাও বলেছি। একটা ব্যাপার খেয়াল করবার বিষয়, পিতৃতন্ত্রকে বহন করে নিয়ে যায় কিন্তু নারী। তাই যে মুহূর্তে বেহুলা পুত্রবধূ, তার কন্যা নয় কিন্তু, তার পুত্রবধূ, এবং সন্তান মারা গেছে এই সংবাদ শুনেছে সনকা, ঠেলে দরজা ভেঙে ঢুকছে প্রায়। আর খুব স্বাভাবিক, মায়ের যন্ত্রণাটা কোথায় যাবে? লক্ষিন্দরকে দেখতে আসছে, লক্ষিন্দর, মৃত লক্ষিন্দর কি হলো, কিভাবে মারা গেল, কেন মরলো? যদিও দেখুন, এটা কিন্তু সকলেরই জানা ছিল, যে কারণে তো লোহার বাসর ঘর তৈরি করালো চাঁদ এত যত্ন করে। তাহলে কেন, কেন বারবার দোষ দেওয়া হচ্ছে বেহুলাকে? আসল কথা হলো ওই পিতৃতন্ত্র। যেভাবে আমি শোষিত, সেভাবে আমি শোষণ করব, আমি মেয়ে হয়েও কিন্তু আমি ওই বীজটাকে বহন করে আমি শোষণ করব, তোমার উপরে অত্যাচার করব, তোমাকে দোষ দেব, যেহেতু তুমি আমার পরিবারের বধূ। সোনা বলে, বধূ তুমি পরম রূপসী, আমার বাছা খাইতে আইলা কপট রাক্ষসী। এই কথাটা বলতে তার গলা কাঁপেনি। এবং বেহুলা পঞ্চদশ শতাব্দী, আমাদের মনে রাখতে হবে আমরা এখন কোথায় বাস করছি, অনেকটা অনেকটা পিছনে ফেলে আসা সময়। সেই সময়ে দাঁড়িয়েও বেহুলা নীরবে এই অপবাদটা হজম করেন। সে বলেছে, নাগিনী দংশিল প্রভু, মোরে কেন রসুন, তোমার 6 পুত্র মইল, সেও কি আমার দোষ? তোমার আগের যে 6 পুত্র মারা গিয়েছিল তখন তো আমি ছিলাম না, তাহলে আজকে লক্ষিন্দরের মৃত্যুর জন্য আমাকে তুমি দায়ী করছো কেন? অভাগিনী বেহুলারে, মাগো কেন করো রোষ, কর্মদোষে মইল প্রভু,
নহে মোর দোষ। এ কথা বলার পরে সে একটু নত হয়ে একটু নম্রভাবে বোঝাবার চেষ্টা করছে এবং স্বামীর মৃতদেহ কলার মান্দাস বা মাজুসে করে নিয়ে ভেসে যাবার কথাও সে বলেছে, যদিও সেটা কেউই মানতে চায়নি, কারণ তাদের কাছে মনে হয়েছে খুব অস্বাভাবিক একটা কথা। এবং এখানে আমাদের কিছু প্রশ্ন থাকে যে কলার মাজুসে করে ভাসলেই কি প্রাণ ফিরে পাওয়া যাবে, এমনটা হয়? এখানে কি কোনো অলৌকিকতা কাজ করে? হতে পারে, একটা ব্যাখ্যা হয় যে বাইরের জল হাওয়া এগুলোতে হয়তো বেঁচে যাওয়া যেতে পারে। কিন্তু বিজয়গুপ্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বেহুলা বলছে আমি স্বামীর মৃতদেহ নিয়ে কলায় করে ভেসে যাব সেইখানে যেখানে আমি গিয়ে কোনো ওঝাকে পাবো, যে ওঝা পারবে আমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে। কাজে লক্ষ্য করুন, আবারও কোনো অলৌকিকতার কথা বলা হলো না এখানে। বেহুলা তার যুক্তি দিয়ে তার স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করলো এবং একটা দুঃসাহসিক যাত্রা, আমরা যদি বলি এই যাত্রা মৃতের রাজ্যে প্রাণকে ফিরিয়ে আনার বা প্রাণকে খোঁজার যাত্রা, আমরা তো অবিরাম এই অনুসন্ধানটাই করে চলেছি। অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার অনুসন্ধান, প্রাণহীনের মধ্যে প্রাণকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। কারণ আমাদের আমাদের শাস্ত্র বলে কোনো কিছু নষ্ট হয় না, তা পঞ্চভূতে বিলীন হয়ে থেকে যায়। তাই কোনোভাবে যদি মৃতের পুরী থেকে প্রাণকে ফিরিয়ে আনা যায়, প্রাণের অনুসন্ধান করা যায়, তাহলে সেটা তো একটা বড় অ্যাচিভমেন্ট জীবনের। বেহুলা সেই অ্যাচিভমেন্টে, সেই লক্ষ্যে পৌঁছতে চেয়েছেন। তার আত্মপ্রত্যয় তার মধ্যে জাগ্রত হয়েছে, যে আত্মপ্রত্যয়ী বেহুলা ছুটে গেছে সমুদ্রে, নদীতে, অনেক শাখা নদী উপনদী পেরিয়ে সে এক অবশেষে পৌঁছেছে স্বর্গে। কিন্তু তার যাত্রাটা তো এত সহজ ছিল না। চাঁদ সনকাকে বলছে, আমার মনে হয় সময় বোধহয় শেষ হয়ে গেছে, তাই তো? আমি আমি কনক্লুশনে চলে আসছি। চাঁদ অদ্ভুত ভাবে, এটাও লক্ষ্য করুন আপনারা। একটু ইন্টারাপ্ট করছি ম্যাডাম, যদি একটু দরকার হয় বেশি সময় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আর 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 10 মিনিট, হ্যাঁ আমি ছেড়ে হ্যাঁ দেবো হ্যাঁ তারপর। ঠিক আছে, কোনো অসুবিধা। হ্যাঁ, চাঁদ যখন সনকা খুব কাঁদছে, বুক চাপড়ে কাঁদছে, বেহুলা তো কাঁদছেই, বলার অপেক্ষা রাখে না। চাঁদ বলছে, শোক তাপ এরই প্রিয়ে ভাবো মহেশ্বর। ভালো কথা, শিবের কথা ভাবতে বলছে, এবং যে শিব মৃত্যুঞ্জয়। তুমি আমি জিয়া থাকি শতেক বৎসর। কতখানি আত্মকেন্দ্রিকতা দেখুন। পুত্র মরে যায় যাক, পুত্রবধূরা বিধবা হয় হোক, তারা বুকে পাথর বেঁধে যা করে করুক, কিন্তু তুমি আমি আমরা বেঁচে থাকি শতেক বৎসর। একে লক্ষিন্দর শোকে শরীর জড় জড়, তাহাতে কঠোর বাক্য দুঃখের উপরে। এই কথাটা সইতে পারিনি সনকা, কারণ পুত্র যদি না থাকে তাহলে বেঁচে থেকেই বা লাভ কি? তাই তার কাছে এটা দুর্বিষহ বা দুঃসহ বলে মনে হয়েছে। এবং চাঁদ তৎক্ষণাৎ ঘোষণা করেছে, বধূর ঠাঁই জিজ্ঞেস করো আছে কি সাহস, লখাইয়ের সঙ্গে পুরিয়া মরুক ঘুচুক অপযশ। বধূকে জিজ্ঞেস করো, যদি চায় সে স্বামীর সঙ্গে পুড়ে মরতে পারে, তাহলে অপযশ থেকে খানিকটা রক্ষা পাওয়া যায়। অন্য পুত্ররা মারা গেছে যখন, পুত্রবধূদের সঙ্গে তাদের সংসার কাল একটা অতিবাহিত হয়েছে, যদিও অকাল মৃত্যু তথাপি। কিন্তু বেহুলা তো বিয়ের রাতেই স্বামীকে খেয়ে ফেললো, কাজেই বেহুলা যদি মরেও যায় কোনো অসুবিধে নেই। এবং পদ্মকাষ্ঠ নাও, আর নাও চন্দন কাষ্ঠ, এগুলো আনতে হবে এবং এনে তাড়াতাড়ি করে লখাইকে পুড়িয়ে ফেলতে হবে। চান্দ বলে, শুনো সোনা, কার্যে করো তারা। সনকাকে বলছে, তুমি আর দেরি করো না, দ্রুত তুমি কাজ সারো। জ্ঞাতিগণে হাসিবে ঘরে বাসি মরা। কাজেই জ্ঞাতি, সমাজ, প্রজা, নিজের জীবন, এই সব নিয়ে নিজের হিসেব নিকেশ, এইগুলো নিয়ে চাঁদ এতটাই ব্যস্ত যে পুত্রবধূ তাদের শোকতাপ, স্ত্রীর শোকতাপ, এগুলো নিয়ে তার কিন্তু বিন্দু মাত্র কোনো চিন্তা নেই। এবং এই মুহূর্তে তার চৈতন্য হচ্ছে না যে মনসার পুজো করলে হয়তো, মনসাকে যদি একবার কোনোভাবে চাঁদ ফুল দেয়,
তাহলে মনসা ফিরিয়েও দিতে পারে লক্ষিন্দরকে। সেই সহজ পথটার কথা তাদের মনেই হচ্ছে না, কারণ এটাই তাদের কাছে সবচেয়ে কঠিন পথ, কারণ এখানে তার আত্ম অহমিকা বোধ আহত হবে। আর বেহুলা যখন তাকে বলছে যে আমি আমার স্বামীকে নিয়ে ভাসবো কলার মাজুসে করে, তখন চাঁদের আচরণটা কিরকম দেখুন। ঘূর্ণিত নয়নে চান্দ বেকুলার পানে চায়, হাতে ধরি সময় পণ্ডিত চান্দরে বুঝায়। তখন সময় পণ্ডিত মধ্যস্থতা করে বলছে যে তুমি এতটা রুষ্ট হও না, কিন্তু চাঁদ একেবারে ভীষণ রেগে কুপিত দৃষ্টিতে বেহুলার দিকে তাকাচ্ছে। অতঃপর বেহুলার যাত্রা শুরু হলো। এই যাত্রা পথে বেহুলা অনেক অনেক জায়গা, টেটনের ঘাট, ধুনামোনার ঘাট, আপুডোমের ঘাট, এরকম জায়গা পেরিয়ে 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 অতঃপর গিয়ে পৌঁছলো স্বর্গে। এখানে তার সঙ্গে নিয়ে তার দেখা হলো। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, একদম গোড়ায় বলেছিলাম, নেতা ধূপানি তার কাজের প্রতি নিষ্ঠা। আমরা আমরা তো বলি যে মরাকে একটা একটা মানুষকে মেরে ফেলছে, মেরে ফেলে বাঁচিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা না সিম্বল তৈরি করছে। বেহুলা এই দৃশ্যটা দেখে বুঝতে পারছে এখানে জীবন নেওয়া এবং জীবন দেওয়া দুটো কাজে একসঙ্গে চলে, তার মানে এটাই স্বর্গপুরী। এবং নেতার কাছে গিয়ে সে সাহায্য চাইছে যে তুমি আমার স্বামীকে ফিরে পেতে সাহায্য করো, আমি সব দেখেছি, তুমি আমাকে সাহায্য করো। নেতা ফেরাতে পারছে না বেহুলাকে, তাকে নিজের বঞ্জি বলে পরিচিত করাচ্ছে এবং দেবসভায় বেহুলাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে নৃত্য গীত পটীয়সী এ কথা বলে পরিচিত করানো হয়েছে, এবং স্বাভাবিকভাবে বেহুলা তো নাচ গান জানতো, এবং এই নাচ গান জানাটা কিন্তু তার প্রশিক্ষণের মধ্যে পড়ে। নটিবৃত্তি আর প্রশিক্ষিত নাচ গান, একটা সাংস্কৃতিক চর্চা, এই দুটো কিন্তু আলাদা বিষয়। এটা নিয়ে আমি একবার মহুমাদিদের সেন্টারে, গৌরীয় নৃত্যের যে রবীন্দ্র ভারতীতে যে সেন্টার ছিল, আমি সেখানে বলেছিলাম যে কিভাবে মনসামঙ্গল কাব্যের মধ্যে আমরা নৃত্য গীত আর নাট্যের উপাদান দেখি। তো যাই হোক, বেহুলা এখানে নাচ গান পরিবেশন করছে এবং দেবতারা, বিশেষ করে শিব, আবার কামার্ত হচ্ছে বেহুলাকে দেখে। বেহুলা তার নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে, তার ভক্তি দিয়ে শিবকে বুঝিয়ে পেরেছে অতঃপর যে সে কি কারণে এসেছে, এবং এটা তার করা ভীষণভাবে দরকার। স্বামীকে তাকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে, কারণ সে একটা চ্যালেঞ্জ রেখে এসেছে তার শ্বশুর বাড়ির কাছে যে সে ফিরবে, খালি হাতে সে ফিরবে না। তখন শিব মনসাকে অনেক কষ্টে, মানে সেও এক দীর্ঘ কাহিনী, অনেক কষ্টে তাকে রাজি করানো হচ্ছে। মনসা তো কিছুতেই রাজি হবে না, কিন্তু বেহুলা ওই যে আঁচলে করে বেঁধে নিয়ে এসেছিল সাপের কাটা লেজটুকু, সেই খণ্ডাংশ সে দিচ্ছে, এবং তারপরে মোটামুটি ভাবে অবস্থা সামাল দেওয়া যাচ্ছে, লক্ষিন্দর বেঁচে উঠছে। বেহুলা আত্মকেন্দ্রিক হতে পারেনি তার শ্বশুরের মতো। সে কিন্তু বলেছে যে আমি যখন ফিরবো তখন আমি আমার 6 ভাসুরকেও নিয়ে ফিরবো, তাই তাদেরও প্রাণদান করা হোক। আর আমার শ্বশুর, যিনি সম্পদের জন্য যিনি লালায়িত, তার সম্পদটা আমাকে ফেরত নিয়ে যেতে হবে। যে 7 ডিঙা ডুবে গেছে, পারলে সেটাকে 14 ডিঙা করা হোক, এবং সেটা যেন পরিপূর্ণ থাকে সম্পদে। সেটা সেই বড় শেষ পর্যন্ত মনসা দিচ্ছে, একটাই প্রত্যাশায় যে বেহুলা তার সঙ্গে প্রবঞ্চনা করবে না। এতটা লড়াই করে যে স্বর্গপুরীতে পৌঁছয়, তার লড়াই তো মনসার লড়াই থেকে কোনো অংশে কম নয়। সনকা তার সংসারের ক্ষেত্রে প্রতিনিয়ত লড়াই করছে, বেহুলা সংসারে লড়াই করেছে, বাইরে লড়াই করেছে, এবং একেবারে অপরিচিত একটা পরিবেশের মধ্যে এসে প্রাণ ফিরিয়ে নিয়ে যাবার যে লড়াইটা করেছে, এর থেকে অসম্ভব লড়াই আর কি হতে পারে। এ তো আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের থেকেও অসম্ভব এবং ভয়ানক লড়াই। মনসা বিশ্বাস রাখতে পেরেছে বেহুলার ওপরে। আর আরো একটা ব্যাপার, বেহুলা তো প্রথম থেকেই মনসার উপাসক, কাজেই বেহুলার ইচ্ছা মতো সবটাই ফিরিয়ে দিয়েছে মনসা, অনেকটা না না করার পরই অবশ্য। এবং তারপর যখন বেহুলা ফিরেছে, তখন যেটা বিজয়গুপ্ত দেখিয়েছেন তার কাব্যের মধ্যে, চাঁদ বিশ্বাস করেনি বেহুলার কথা, বলেছে যে সত্যি সত্যি এগুলো হয়েছে, আর আমার 14 ডিঙা চলে আসছে, ফিরে আসছে 7 ডিঙার বদলে,
সেগুলো সম্পদে পরিপূর্ণ? বেহুলা বলেছে, হ্যাঁ বাবা তাই, এবং তোমাকে এবার পুজো করতে হবে, আপনাকে এবার পুজো করতে হবে দেবীর। তখন চাঁদ পাঁচিলের উপরে উঠে দেখছে যে সত্যি সত্যি তার ডিঙাগুলো সম্পদে পরিপূর্ণ হয়ে ফিরে আসছে কিনা। আমি যেটা বলেছিলাম প্রথমে, চাঁদের ব্যক্তি সত্তাকে আচ্ছন্ন করে রেখেছে তার বণিক সত্তা, সব সময় খালি হিসেব নিকেশ, এটা করেই চাঁদ তার জীবন কাটিয়েছে। এবং শেষ পর্যন্ত তার একটা স্বীকারোক্তি আছে, হারা মরা দুই পাই তোমারও প্রসাদে। আমি যা হারিয়েছিলাম পেয়ে গেলাম, যারা মারা গিয়েছিল তাদেরও ফিরে পেয়েছি, অতএব ঠিক আছে, তোমার পুজো করা যেতে পারে। কিন্তু আমি ওই ডান হাতে পুজো টুজো করতে পারবো না, আমি বাঁ হাতেই তোমার পুজো করি। মনসা তো এইটুকুই চেয়েছিলেন, শুধু এইটুকুই, চাঁদের বাঁ হাতের পুজোতেই তার প্রতিষ্ঠা হবে, তার পূজা প্রচার লাভ করবে। কারণ এটাই হলো প্যাটার্ন, যদি অভিজাত সমাজে পুজো না পাওয়া যায় তাহলে কোনো লৌকিক দেবী তাদের সেই কৌলিন্য লাভ করতে পারবেন না। তো সেই কৌলিন্য মনসা পেয়েছেন চাঁদের পুজোর দ্বারা। তো এখানে আমি আর একটা কথা মানে না বললে হয়তো আমার একটু অবিচার করা হবে টেক্সটার প্রতি, সেটা হলো বেহুলা যখন ওই লক্ষিন্দরের জীবন টিবন ফিরিয়ে টিরিয়েছে, তো ফিরিয়ে যখন বেহুলা ফিরছে, সেই সময় লক্ষিন্দরও তার বেহুলার সতীত্বের প্রতি সন্দেহ প্রকাশ করবে এবং বলবে যে নারী এতদিন ধরে ভেসে ভেসে বেরিয়েছে তাকে কি করে বিশ্বাস করা যাবে যে তার কোনো চরিত্র স্খলন হয়নি। কাজেই বেহুলাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে, এবং সেই সতীত্বের পরীক্ষা বেহুলাকে অতঃপর দিতে হয়েছে লক্ষিন্দরের কাছে। লখাই বলে, স্ত্রী জাতি কি বা কর্ম বুঝে, অরণ্য মধ্যে বসিয়া নানা সুখ ভুঞ্জে, মনসুখে একেশ্বর ভ্রমে 6 মাস, হেন নারী ঘরে নিলে লোক করিবে উপহাস। অতঃপর বেহুলাকে পরীক্ষা দিতে হয়েছে, এবং পরীক্ষা দেওয়ার পরে বেহুলা অবশ্যই জয়ী হয়েছে, কারণ সতী নারী তো সে অবশ্যই। বেহুলা বলে, প্রাণনাথ কহ মোরে সার, জলে খারই ভরিলাম কি করিব আর, সত্য প্রতিব্রতা তুমি বড়র ঝিয়ারি, বড় পুণ্যে পাইয়াছি তোমা হেন নারী। জীবন ফিরে পাওয়ার পরে ওই পিতৃতন্ত্রের বীজ তো চাঁদ সদাগরের মতো লখাইও বহন করছে, সে তার স্ত্রীকে বিশ্বাস করতে পারেনি। জীবন ফিরে পাওয়ার পরে সে তার নিজ মূর্তিটাকে আবার ধারণ করেছে এবং চেষ্টা করেছে দোষী সাব্যস্ত করতে, স্ত্রীকে পরিষ্কার বলেওছে যে আমি কিন্তু তোমার উপরে আস্থা রাখতে পারছি না, তুমি 6 মাস এই মৃত মরা মরা আমাকে নিয়ে মানে মৃত আমাকে নিয়ে ভেসেছো, তোমার কোনো না কোনো ভাবে চরিত্র স্খলন হতেই পারে, কাজেই তোমাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে। মধ্যযুগের বাংলা সাহিত্যে আমরা নারীর সতীত্বের পরীক্ষার প্রচুর প্রচুর দৃষ্টান্ত পেয়েছি, রামায়ণ থেকে শুরু করে মঙ্গল কাব্যগুলোর মধ্যে, এমনকি ময়মনসিংহ গীতিকার মধ্যেও, মানে মেয়েদের যে সতী হতে হবে এটা একদম একটা কম্পালসারি ব্যাপার ছিল। পুরুষ তার লিঙ্গ রাজনীতি দিয়ে যে নারী চরিত্রগুলোকে ভাবছে, বিচার করছে, অথবা যে কবিরা তাদের কাব্যের মধ্যে ফুটিয়ে তুলছেন তাদের ভাবনায়, সেখানে নারীর ওই সতীত্বের রূপটাই তারা বড় করে তুলছেন। মানে পুরুষ লেখকের লেখনীতে লিঙ্গ রাজনীতি কোনো না কোনো ভাবে আসবে, এটা স্বাভাবিক। এবং তাছাড়া তৎকালীন সমাজের ছবিটাই তো কবিরা আঁকছেন। আমি শেষ করছি যে কথা বলে, আমরা যদি মনসা মঙ্গল কাব্যের গঠন শৈলীর দিকে একটু তাকাই, অনেক বিস্তৃত বলার জায়গা আছে, কিন্তু ওই আখ্যান শৈলী, আখ্যান বা গঠন শৈলী এই জায়গাগুলোতে আমি বিস্তারিতভাবে ঢুকিনি, বুঝতেই পারছেন আপনারা। রোলা বার্থসের সূত্র অনুযায়ী রোলা বার্থস কি বলছেন, তার সংগঠনবাদ, তিনি বলছেন মনসা মঙ্গল কাব্যে ন্যারেটিভ স্ট্রাকচারে ফাংশন ও অ্যাকশন এই যে দুটো স্তর আছে তার বিশ্লেষণে হরাইজন্টাল অ্যাক্সিস ও ভার্টিক্যাল অ্যাক্সিসের অবস্থান আছে।
চাঁদ মনসার দ্বন্দ্বমূলক যে মূল কাহিনী তা অবশ্যই হরাইজন্টাল অ্যাক্সিস। আমরা রোলা বার্থের মানে সূত্রটাকে গ্রহণ করেই ব্যাখ্যাটা করছি, তার সংগঠনবাদ অনুসারে ব্যাখ্যা করে বলছি আর কি। চাঁদ মনসার দ্বন্দ্বমূলক যে মূল কাহিনী তা অবশ্যই হরাইজন্টাল অ্যাক্সিস, এবং অন্যান্য কাহিনীগুলোর ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাক্সিস অবস্থিত। এভাবেও গঠন বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করা যায়। আবার জেরাল্ড জেনেটের তত্ত্ব অনুযায়ী মনসামঙ্গল কাব্যের আখ্যানে ন্যারেটিভ অ্যানালিসিস, এটাও কিন্তু আখ্যানটাকে নিয়ে আমরা ন্যারেটিভ অ্যানালিসিসও করতে পারি। একইভাবে অ্যালান ডান্ডেসের ল্যাক অ্যান্ড লিঙ্গুইডেশন ল্যাক অ্যান্ড লিকুইডেশন অফ ল্যাক তত্ত্বের সাহায্য নেওয়া যেতে পারে। মনসামঙ্গল কাব্যের যদি আখ্যানগত যে দ্বন্দ্ব বা আখ্যানগত যে বৈশিষ্ট্য, এটা যদি আমরা কখনো বিশ্লেষণ করবার চেষ্টা করি, তাহলে আমরা এই জায়গাগুলোতে অবশ্যই আলোকপাত করতে পারি, এবং লেভি স্ট্রস ও এল ম্যারান্ডার তত্ত্বগুলিও আমাদের কাছে গ্রহণীয় হতে পারে। তো আমি আমার বলা শেষ করলাম। নারী তার স্বাতন্ত্র্য কিভাবে অনুসন্ধান করেছে আমি দেখাবার চেষ্টা করেছি মূলত মনসা চরিত্রের মধ্য দিয়ে, এবং সনকা বেহুলা নেতা চরিত্রের কথাও আমরা খুব স্বল্প পরিসরেই বলেছি, কিন্তু বলেছি।